নমস্কার বন্ধুরা, মায়াবী ছায়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চলে যাব নবাবী শহর মুর্শিদাবাদের এক শান্ত অথচ রহস্যময় গ্রামে, যেখানে সূর্যাস্তের পর বাতাসের শব্দও বদলে যায় আর পুরনো অট্টালিকার ধ্বংসাবশেষ থেকে ভেসে আসে এমন কিছু শব্দ যা শুনলে রক্ত হিম হয়ে যায়। গল্পের শিরোনাম নিশিরাতের পালকি। মুর্শিদাবাদের লালবাগ থেকে কিছুটা দূরে অবস্থিত এক নাম না জানা গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল অশ্বত্থ গাছ, আর তার পাশেই জরাজীর্ণ এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। গ্রামবাসী বলে ওটা নাকি অভিশপ্ত ভিটে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর 10 আগে। গ্রামের ছেলে রতন শহর থেকে ফিরছিল। রাত তখন প্রায় 11:30। স্টেশনে দেরি হওয়ায় তাকে শর্টকাট রাস্তা ধরতে হয়েছিল, যেটা ঠিক সেই পুরনো জমিদার বাড়ির পাশ দিয়ে গেছে। ঝিঁঝি পোকার ডাক আর নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ রতন অনুভব করল চারপাশটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেছে। বাতাসের গন্ধটাও কেমন যেন অদ্ভুত, ঠিক যেন বহু পুরনো পচা ফুলের মালা আর চন্দনের মিশ্রণ। ঠিক তখনই দূর থেকে সে শুনতে পেল একটা ছন্দময় আওয়াজ, হুম না, হুম না, হুম না। ভয়ে রতনের বুক ধড়ফড় করতে লাগল। এই নির্জন রাতে পালকি বেহারাদের আওয়াজ কোত্থেকে আসবে? সে আড়ালে লুকিয়ে দেখল কুয়াশার বুক চিরে 4 জন দীর্ঘকায় মানুষ একটা রাজকীয় পালকি কাঁধে নিয়ে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের পাগুলো মাটির ওপর পড়ছে না, মনে হচ্ছে তারা শূন্যে ভাসছে। পালকিটা ঠিক অশ্বত্থ গাছের নিচে এসে থামল। রতন দেখল পালকির ভেতর থেকে একটা লম্বা ফ্যাকাশে হাত বেরিয়ে এল। হাতে সোনার বালা, কিন্তু চামড়া যেন হাড়ের সাথে লেগে আছে। সেই হাতটা ইশারায় রতনকে ডাকছে। রতন আর দাঁড়িয়ে থাকতে পারল না, প্রাণপণে দৌড় দিল গ্রামের দিকে। পেছনে শুনতে পেল সেই হাড়হীন করা অট্টহাসি, যা সারা গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই রাতে রতন বাড়ি ফিরে জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরের দিন সকালে গ্রামের বড়রা বলেছিল ওটা ছিল সেই জমিদার গিন্নি, যাকে 100 বছর আগে ওই ভিটেতেই বিষ দিয়ে মারা হয়েছিল। আজও অমাবস্যার রাতে তিনি পালকি করে তার সেই পুরনো প্রাসাদে ফেরেন। রতন বাড়ির কাছাকাছি পৌঁছাতেই দেখল তার ঘরের দরজাটা আগে থেকেই খোলা। সে ভাবল হয়তো মা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু ঘরে পা রাখতেই দেখল পুরো ঘরটা সেই একই রকম চন্দনের গন্ধে মজে আছে। হ্যারিকেনের ক্ষীণ আলো এসে দেখল ঘরের এক কোণে কেউ একজন পিঠ ফিরিয়ে বসে আছে, পরনে লাল বেনারসি শাড়ি। রতন কাঁপা গলায় ডাকল, মা। মূর্তিটি ধীরে ধীরে ঘাড় ঘোরাল, কিন্তু সেখানে কোনো মানুষের মুখ ছিল না। চামড়া কুঁচকে যাওয়া একটা বিভৎস কঙ্কালসার মুখ, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই মূর্তিটি ফিসফিস করে বলে উঠল, পালকি তো খালি ছিল রে খোকা, তুই এলি না কেন? রতন চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মুহূর্তের মধ্যে সেই ছায়াটা জানলা দিয়ে বেরিয়ে অশ্বত্থ গাছের দিকে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ রতনকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গলার কাছে ছিল নীল হয়ে যাওয়া আঙুলের ছাপ, যেন কেউ তাকে খুব জোরে চেপে ধরেছিল। অদ্ভুত ব্যাপার হল, রতনের হাতে তখনও লেগেছিল টাটকা চন্দনের তিলক, অথচ তার ঘরে চন্দন আসার কোনো পথই ছিল না। আজও মুর্শিদাবাদের সেই গ্রামে বয়স্করা বলেন, যদি কোনো রাতে পালকির হুম না শব্দ শুনতে পাও, তবে খবরদার, ভুলেও সেই শব্দের দিকে তাকাতে যেও না, কারণ সেই পালকি কখনো খালি ফেরে না। রতনের সেই ঘটনার পর গ্রাম জুড়ে এক গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু গল্পের আসল রোমহর্ষক মোড় এল তার ঠিক 7 দিন পরে, এক অমাবস্যার রাতে। রতন তখনও সেই রাতের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। গ্রামের ওঝা তাকে সাবধান করে দিয়েছিলেন যেন সূর্যাস্তের পর সে ঘরের বাইরে না বেরোয়। কিন্তু সেই রাতে এক অদ্ভুত বাঁশির সুর রতনকে সম্মোহিতের মতো টেনে নিয়ে গেল বাড়ির বাইরে। সে যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পা বাড়াতে বাড়াতে সে আবার পৌঁছে গেল সেই পুরনো অশ্বত্থ গাছের নিচে। সেখানে গিয়ে যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে এল। সেই পালকিটা এখন আর মাটিতে নেই, বরং গাছটার ডাল থেকে শিকড়ের মতো ঝুলে আছে। পালকি যারা বয়ে এনেছিল তাদের শরীরে কোনো মাংস নেই,
কেবল হাড়ের ওপর লেগে থাকা পুরনো ছেঁড়া পোশাক। সেই চন্দনের সুবাস এখন উগ্র পচা রক্তের গন্ধে মিশে গেছে। হঠাৎ পালকির দরজাটা দড়াম করে খুলে গেল। ভেতর থেকে কোনো নারী নয়, বরং বেরিয়ে এল এক দীর্ঘাকৃতি ছায়া, যার উচ্চতা প্রায় 10 ফুট। তার লম্বা আঙুলগুলো রতনের দিকে এগিয়ে এল। রতন দেখতে পেল পালকির ভেতরে আরও অনেকগুলো কঙ্কালসার হাত ছটফট করছে, যেন তারা সবাই রতনকে ভেতরে টেনে নিতে চায়। ঠিক সেই মুহূর্তে গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠল। ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। সেই বিকট ছায়াটা রতনের কানের কাছে মুখ এনে এক পৈশাচিক স্বরে ফিসফিস করে বলল, আজ ছেড়ে দিলাম, কিন্তু তোর ছায়াটা আমি নিয়ে গেলাম। ওটা আর তোর নয়। মুহূর্তের মধ্যে পালকি আর সেই ছায়া কুয়াশার মতো মিলিয়ে গেল। রতন মাটিতে লুটিয়ে পড়ল। সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ঠিকই, কিন্তু এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল সবাই। রোদে দাঁড়ালেও রতনের আর কোনো ছায়া পড়ে না। ঠিক 1 বছর পরের কথা। রতন তখনও বেঁচে আছে, কিন্তু সে কেবলই একটা মাংসের দলা। কথা বলে না, খায় না, শুধু জানলা দিয়ে তাকিয়ে থাকে সেই অশ্বত্থ গাছটার দিকে। সেদিন রাতে হঠাৎ গ্রামবাসী শুনল সেই পুরনো শব্দের প্রতিধ্বনি, হুম না, হুম না, হুম না। কিন্তু এবার শব্দটা গাছ থেকে নয়, আসছিল রতনের ঘরের ভেতর থেকে। গ্রামের সাহসী কয়েকজন যুবক যখন রতনের ঘরে লাঠিসোঁটা নিয়ে ঢুকল, তাদের চোখের সামনে যা ঘটল তা বর্ণনা করার মতো ভাষা কোনো মানুষের নেই। তারা দেখল শূন্যে ঝুলন্ত রতন। রতন মাটির ওপর নেই, সে বাতাসের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ের চামড়াগুলো জ্যান্ত অবস্থায় ফেটে যাচ্ছে, আর সেখান থেকে বেরোচ্ছে আগুনের মতো ধোঁয়া। পালকির আবির্ভাব। ঘরের মাঝখানেই কুয়াশা ফুঁড়ে সেই পালকিটা দাঁড়িয়ে আছে। পালকির দরজা খোলা, আর ভেতর থেকে বেরিয়ে আছে সেই জমিদার গিন্নির কঙ্কালসার হাত, যা এখন রতনের গলাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল রতনের মুখ। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, আর মুখটা হাঁ হয়ে আছে এক পৈশাচিক যন্ত্রণায়। কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। শব্দ আসছিল তার ছায়া থেকে, যেটা ঘরের দেওয়ালে নিজে নিজেই হাত পা ছুঁড়ে চিৎকার করছিল। হঠাৎ একটা বিকট শব্দে ঘরের সব কটা জানলা দরজা বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু শুনতে পেল হাড়গোড় মড়মড় করার শব্দ আর একটা নারী কণ্ঠের পৈশাচিক হাসি। ওর আত্মা তো আগেই নিয়েছিলাম, আজ ওর খাঁচাটাও নিয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর সব নিস্তব্ধ। গ্রামবাসীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল ঘর একদম খালি। রতন নেই, পালকি নেই, এমনকি রতনের পরনের কাপড়টাও মেঝেতে পড়ে নেই। শুধু ঘরের দেওয়ালে রক্তের অক্ষরে লেখা ছিল একটা নাম, রতন। পরদিন সকালে দেখা গেল সেই অশ্বত্থ গাছটার গায়ে নতুন একটা ডাল গজিয়েছে, যা দেখতে অবিকল একটা মানুষের হাত বাড়িয়ে থাকার মতো। আজও সেই গ্রামের কেউ ওই গাছের নিচে যায় না, কারণ তারা জানে রতন আজও সেখানে আটকে আছে, পরবর্তী কোনো পথচারীর অপেক্ষায়। বন্ধুরা, এই ছিল মুর্শিদাবাদের সেই অভিশপ্ত পালকির শেষ পরিণতি। রাত বিরেতে একা পথ চলতে গেলে সাবধানে থেকো, কারণ তোমার ছায়াটা তোমার সাথে আছে কিনা তা একবার দেখে নেওয়া খুব দরকার। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো এক মায়াবী ছায়ায়।